আজকে আমরা দেখব ইম্পর্টেন্স অফ এগ্রিকালচার। এগ্রিকালচারটা আসলে কেন আমার দেশের জন্য প্রয়োজন, কেন নিজের জন্য প্রয়োজন, কিংবা কেন আপনি হচ্ছে ব্যবসায়ের জন্য প্রয়োজন, একদম ওভারঅল। ফার্স্ট না দেখেন, এগ্রিকালচার ইজ দ্য প্রাইমারি অকুপেশন ফর আ সিগনিফিকেন্ট পোরশন অফ পপুলেশন। আমরা খুব ভালো করেই জানি যে আমাদের বাংলাদেশের পপুলেশনের একটা বড় অংশ কিসের সাথে জড়িত? এগ্রিকালচারের সাথে জড়িত। সেহেতু আমরা যদি এগ্রিকালচারকে নিয়ে না ভাবি কিংবা এগ্রিকালচারাল ডেভেলপমেন্টকে নিয়ে না ভাবি, তাহলে কিন্তু একটা বড় পোরশন অন্ধকারে থেকে যাচ্ছে। এখন আপনি খুব বড় একটা পোরশনকে কিন্তু আন্ডার ডেভেলপ রেখে আপনি বাকি পোরশন নিয়ে দেশকে আসলে ডেভেলপ করতে পারবেন। এই কারণে কি করতে হবে, যে বড় একটা পোরশন যেহেতু আমার এগ্রিকালচার, সেহেতু আমার এগ্রিকালচার সেক্টরটাকে অবভিয়াসলি আমাদের কনসার্নের মধ্যে রাখতে হবে। সেকেন্ড ওয়ান দেখেন, এগ্রিকালচার প্রোভাইডস এসেনশিয়াল র ম্যাটেরিয়ালস ফর ভ্যারিয়াস ইন্ডাস্ট্রি। আচ্ছা, এটা আগেই জেনেছেন। এগ্রিকালচার কি করছে? প্রথমত নিজের চাহিদা পূরণ করছে, এরপর সেকেন্ড ওয়ান গিয়ে সেই গুরুত্বপূর্ণ কাজটা কি করছে? অন্য ব্যবসায় র ম্যাটেরিয়াল প্রোভাইড করছে। যেহেতু সে অন্য ব্যবসায় র ম্যাটেরিয়াল প্রোভাইড করছে বা অন্য ইন্ডাস্ট্রি র ম্যাটেরিয়াল প্রোভাইড করছে, সেক্ষেত্রে আপনি যদি এগ্রিকালচারাল সেক্টরকে উন্নতি না করতে পারেন, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রি কোয়ালিটিফুল প্রোডাক্ট পাবে না বা কোয়ালিটিফুল র ম্যাটেরিয়াল পাচ্ছে না। র ম্যাটেরিয়াল যদি কোয়ালিটিফুল না হয়, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট কখনোই কোয়ালিটিফুল হবে না। ওকে, থার্ড ওয়ান দেখেন, এগ্রিকালচারাল সাপ্লাইজ ম্যাটেরিয়ালস লাইক ব্যাম্বো, উড এন্ড বায়োফুয়েল। আচ্ছা, এই যে বিভিন্ন ধরনের স্মল ইন্ডাস্ট্রিগুলো, ওরা কিন্তু মূলত একদম র থেকে হচ্ছে শুরু করে। তো এই র কালেক্ট করার যে ব্যাপারটা, এখানে আপনার এই যে ধরেন আপনি কাগজ তৈরি করবেন, হ্যাঁ, তো কাগজের মূল উপকরণটা কি বলেন তো? বাঁশ, কাঠের গুঁড়া, এরপর আপনার খড়, এইসব জিনিস। তো প্রত্যেকটা জিনিসই দেখবেন যে একটা মেজর পোরশন কোথা থেকে আসছে? আপনার এগ্রিকালচার থেকে আসছে। ওকে, এরপর দেখেন এস্টাবলিশমেন্ট অফ মেডিসিন ইন্ডাস্ট্রি। আচ্ছা, বলুন তো মেডিসিন ইন্ডাস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ কি? গাছপালা। আচ্ছা, আসেন, মেডিসিন ইন্ডাস্ট্রির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে, দেখবেন যে যেই জিনিসগুলো আমরা রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে আমরা মনে করি যে এটা কোনো কাজে লাগবে না, আসলে এই গাছপালাগুলো কোনো কাজে লাগে না, এগুলো বন জঙ্গল, আমরা এই হিসেবে দেখেছি। কিন্তু মেডিসিন ইন্ডাস্ট্রি এদেরকেই এনে ব্যবহার করে মেডিসিন হিসেবে। কিভাবে? আপনি দেখবেন এই যে গাঁদা ফুল দিয়ে আমরা মালা বানাই না, এই গাঁদা ফুলের গাছটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা কি আমরা জানি? দেখবেন যে হাত পা কেটে গেলে, গ্রামে দেখবেন যে কারো হাত পা কেটে গেছে, তাড়াতাড়ি আশেপাশে তাকিয়ে দেখবে যে কোথায় একটা গাঁদা ফুল গাছ আছে। গাঁদা ফুল গাছ থেকে কিছু পাতা ছিঁড়ে জাস্ট হাতের মধ্যে এভাবে করে চটকে ওটা ওই কাটা জায়গায় লাগিয়ে দেয়। কাটা জায়গায় লাগিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন ওই জায়গায় রক্তটা বন্ধ হয়েছে। আমি আমার ছোটবেলায় অনেকবার এরকম হয়েছে যে আপনার খেলাধুলা করতে গিয়ে হঠাৎ করে পড়ে গিয়েছি, পড়ে গিয়ে হাত পা ছিলে গেছে। তো দৌড়ে আম্মুর কাছে আসার পরে আম্মু হচ্ছে এরকম পাতা লাগিয়ে দিত। পাতা লাগিয়ে দিলে হয় কি, যে ওই জায়গাটা দেখবেন খুব ছোট করে আপনাকে একটা মানে একটা ফিল দিবে, যে এটা যে আপনি লাগিয়েছেন এটা আপনি ফিল পাবেন। পাওয়ার পরে আস্তে করে ব্লাডটা অফ হয়ে যায়। তো এরকম আমাদের বনে বাজারে অনেক ধরনের ওষুধ ছড়ানো ছিটানো। এই যে রাস্তায় হাঁটাচলা করতে গিয়ে মাঝে মাঝে আপনারা খেয়াল করবেন, শেরাটন না, আপনার কন্টিনেন্টাল হোটেলের ওইখানেও আছে গাছগুলো। আপনার এটাকে বলা হয় ভৃঙ্গরাজ। ছোট ছোট পাতা এবং ফুলগুলো সূর্যমুখীর মতো ফুল হয়, কিন্তু ফুলগুলো খুব ছোট। সূর্যমুখী ফুল যেমন অনেক বড় হয়, বাট এই ফুলগুলো একদম ছোট ছোট তারার মতো হয়, অনেক ফুল হয় একসাথে। তো এই গাছগুলো অত্যাধিক পরিমাণে ছড়িয়ে যায়। ধরেন আপনি কোথাও জাস্ট তুলে দিবেন, ও পুরো জায়গাটা নিয়ে নেবেন। তো এই কারণে হয় কি, এই গাছগুলোকে অনেকেই জাস্ট হচ্ছে আপনার পরগাছা বা আবর্জনা হিসেবে আর কি দেখে। কিন্তু এই গাছগুলো আপনি চুলের জন্য অনেক বেশি উপকারী। এই যে চুলের মেডিসিন বা তেল বিভিন্ন জিনিস বানায়, এটার জন্য খুব উপকারী কিন্তু হচ্ছে আপনার ভৃঙ্গরাজ। এরকম করে আপনার আনাচে কানাচে দেখবেন এমন কোনো কিছু নাই আসলে যেটা কাজে লাগছে না, কোনো না কোনো কাজে লেগে যাচ্ছে, এবং মেডিসিন ইন্ডাস্ট্রি এদেরকেই কিন্তু ইউজ করছে। সো এটাও আমরা কি এগ্রিকালচারের মধ্যে ফেলতে পারি। ওকে, এগ্রিকালচার সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউটস টু ন্যাশনাল প্রোডাকশন। আচ্ছা, আমি বলেছিলাম যে এগ্রিকালচারাল ভাবে যদি আপনি উন্নত হতে পারেন, তাহলে কি হবে? এই এগ্রিকালচারের সাথে যারা জড়িত তাদের মাথা পিছু আয় বাড়বে না? তাদের মাথা পিছু আয় যদি বাড়ে, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, আমার নেট ন্যাশনাল ইনকাম আমার বেড়ে যাচ্ছে। আমার যে অথবা নেট ন্যাশনাল ইনকাম বলেন, গ্রস ন্যাশনাল ইনকাম বলেন, আস্তে আস্তে কিন্তু
আপনার মাথা পিছু আয় যখন বাড়বে, পার ক্যাপিটাল ইনকাম যখন বাড়বে, আপনার জিডিপি বা জিএনপিও আস্তে আস্তে করে বাড়তে থাকবে। ওকে, এবার দেখেন ইনক্রিজ পাবলিক রেভিনিউ। এই যে বললাম যে আপনার যখন পার ক্যাপিটাল ইনকাম বাড়ছে তখন আলটিমেটলি আমার পাবলিক রেভিনিউ বাড়ছে। ওকে, দ্য এক্সপোর্ট অফ এগ্রিকালচার প্রোডাক্টস জেনারেটস ফরেন এক্সচেঞ্জ আর্নিংস। এগ্রিকালচারাল প্রোডাক্ট আপনি যত বেশি রপ্তানি করতে পারবেন তত বেশি কি হবে, আমার দেশে ফরেন আর্নিংস আসছে। তো এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যখন আমরা জড়িত থাকি তখন কি হয়, একদিক থেকে আমার যেমন ফরেন আর্নিংস আসছে, আবার কি হচ্ছে, কিছু আমার চলে যাচ্ছে, মানে ইনফ্লো হচ্ছে আবার আউটফ্লো হচ্ছে। এই যে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আপনাকে আমদানি রপ্তানি ঠিক রাখতে হবে। ওকে, এবার দেখেন এগ্রিকালচার ক্রিয়েটস ডিমান্ডস ফর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস লাইক মেশিনারি, ফার্টিলাইজার্স। আচ্ছা, যখন আমরা এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করতে যাব তখন কিন্তু অনেক ধরনের যন্ত্রপাতি আমাদের প্রয়োজন, বা অত্যাধুনিক প্রযুক্তি যেটাকে বলে। এখন আপনার যখন যন্ত্রপাতির প্রয়োজন হবে তখন অবভিয়াসলি এই যন্ত্রপাতি প্রথমত আপনি কি করতে পারেন, বাইরের দেশ থেকে আপনি নিয়ে আসতে পারেন। সেকেন্ড ওয়ান, আপনার বাইরের দেশ থেকে আনা সম্ভব হচ্ছে না, তখন আপনি কি করবেন, নিজের দেশে সেটা প্রোডাকশন করবেন। হয় কি আমাদের বিষয়টা আসলে উল্টো, প্রথমে চেষ্টা করতে হয় নিজের দেশে প্রোডিউস করার, যখন সেটা না করা যাবে তখন অন্য দেশের সহায়তা নেওয়ার, কারণ ওটার একটা কস্ট আছে। তো আলটিমেটলি কি হচ্ছে, আমার নতুন প্রযুক্তি কিন্তু আমার দেশে ইন করছে, আবার আমার দেশে যে ইন্ডাস্ট্রিগুলো আছে যারা আপনার এই মেশিনারিজ গুলো তৈরি করে, তাদের কিন্তু এই মেশিনারিজ তৈরি করার সংখ্যা বাড়বে, তাদের কিন্তু আস্তে আস্তে করে ইনকাম বাড়বে, ওই ধরনের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে আমার বাড়তে থাকবে। এই যে ধরেন কথার কথা, ধরেন আপনার এই যে ধান কাটার মৌসুমে ধান কাটার মেশিনের প্রয়োজন হয়, এখন এটা অনেক দামি মেশিন হওয়ার কারণে বা আমাদের দেশে এটা রেয়ার হওয়ার কারণে এটা কিন্তু খুব ঘন ঘন যে প্রোডিউস করা যায় ব্যাপারটা এরকম না, বাইরে থেকে এটাকে নিয়ে আসতে হয়। সো এটার পরিমাণ খুবই কম। বছরে বছরে দেখবেন যে যখন ধান কাটার মৌসুম হয় তখন সরকারিভাবে এই মেশিনটা এক একটা এলাকায় এক এক মানে আপনার কয়েকদিন করে ওটা রাখা হয় পুরো এলাকার ধান কাটার জন্য। এখন যখন এটা অ্যাভেলেবল হয়ে যাবে তখন কিন্তু এটা আপনি সবার ঘরে ঘরে পাবেন। একটা সময় আপনারা খেয়াল করেছেন যে এটাকে কি ট্রাক্টর বলে আমি ভুলে গিয়েছি, অনেক বড় বড় চাকা, একদম এই এরকম উঁচু উঁচু অনেক বড় বড় চাকা থাকে, যেটা মাহিন্দ্র বা মাহিন্দ্র, রাইট? তো এগুলো কিন্তু একটা সময় ছিল না বাংলাদেশে, কিন্তু যখন এগুলো বাংলাদেশে ইন করে প্রথম মানে আপনার এক একজন করে ইউজ করা শুরু করে, তখন 2-1 বছরের মধ্যে ধীরে ধীরে দেখলাম যে এটা বেড়ে গিয়েছে, এটা অনেকের কাছে আছে। তো এটা সুফল পেয়েছে বিধায় কিন্তু অনেকে এটা ইউজ করছে। আর আগে কি করা লাগতো দেখেন, আগের ট্রাক্টরগুলো দেখেছেন কিরকম, মানে ছোট ট্রাক্টর, পেছনে একটা সিট থাকতো, একটা লোক বসতো, সে হচ্ছে পুরো ক্ষেতটা ঘুরে ঘুরে ওটা ট্রাক্টরকে চালাতো। তো আস্তে আস্তে আমাদের প্রযুক্তি ডেভেলপ হবে, প্রযুক্তি ডেভেলপ হওয়ার সাথে সাথে আমার দেশে নতুন প্রযুক্তি ইন করবে, অথবা আমার দেশে প্রযুক্তির আপনার আরো বেশি ইনক্রিজ হবে, যেটা আমার ছিল ডোমেস্টিক প্রোডাকশন সেটা আরো বেড়ে যাবে। ওকে, এবার দেখেন লোডিং টু ইমপ্রুভ লিভিং অফ স্ট্যান্ডার্ড এন্ড ইকোনমিক স্ট্যাবিলিটি। আপনার যখনই কোনো খাত ডেভেলপ হয়, ওই খাতের সাথে যত ধরনের ইনকাম জড়িত বা যত ধরনের আপনার পিপল জড়িত, তাদের কি হবে, স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়বে, তাদের জীবনযাত্রার মান কি আস্তে আস্তে বাড়বে। আমি বলেছিলাম যে যখন আপনারা মাসে 20,000 টাকা ইনকাম করবেন তখন আপনাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং যেরকম হবে, আপনি যখন মাসে 50 টাকা ইনকাম করবেন অবশ্যই তখন আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং সেরকম হবে না। আপনি চাবেন কি আরেকটু ডেভেলপ করার জন্য, কারণ মানুষ সবসময় কি চায়, আমি যেখানে আছি তার থেকে আরেকটু ভালো থাকতে চাই, তাই না, আরেকটু বেটার থাকতে চাই। দেখবেন যে এখনো আপনি ওই যে কমলাপুর গেলে দেখতে পারবেন ইয়ের নিচে, ব্রিজের নিচে অনেক মানুষ এভাবে শুয়ে আছে। সো তাদের যে স্ট্যান্ডার্ড অফ লিভিং, আপনি তাকে একটু ভালো জায়গাতে আপনি যদি থাকতে দিতে পারেন, একটা ঘর দিতে পারেন, তাদের কিন্তু ওটাই এক্সপেকটেশনের বাইরে, মানে তাদের এক্সপেকটেশন কি ওই জায়গার থেকে আরেকটু ভালো থাকবে। আবার যারা দেখবেন যে একটা ফ্ল্যাটে থাকছে, তাদের ইচ্ছা করতেছে কি আরো 2-4টা ফ্ল্যাট আমার হোক, যাদের 2-4টা আছে তাদের আরো বেশি হোক। আস্তে আস্তে কিন্তু মানুষের চাহিদা বাড়তে থাকে, মানুষের চাহিদা আসলে কমে না, কখনো ডিমান্ড আমাদের বাড়তেই থাকে। সুতরাং আপনার ন্যাশনাল ইনকাম বাড়ার সাথে সাথে আমার কি হচ্ছে, আমার স্ট্যান্ডার্ড অফ লিভিং বাড়ছে। এবং এই যে স্ট্যাবিলিটির কথা বলেছে, এটা কি বলেন তো একটু, এই যে দেখেন ইকোনমিক স্ট্যাবিলিটি, এই ইকোনমিক স্ট্যাবিলিটি ব্যাপারটা কি বলেন তো, কার ধারণা আছে একটু বলবেন? অর্থনীতি সচল রাখে না, আরেকটু একটু দেখেন
ব্যাপারটা কিরকম জানেন? ধরেন আপনাদের সিজিপিএ দিয়ে বুঝাই, হ্যাঁ? ধরেন আপনার ফার্স্ট সেমিস্টারে সিজিপিএ হলো 3.80। এখন সামনের সেমিস্টারে গিয়ে আপনার হয় 3.7778 বা 7 আপনার হচ্ছে 79 অথবা হচ্ছে 80 এর উপরে আপনি কিছু বাড়ালেন, 81 82 এরকম। তারপরের সেমিস্টারে গিয়ে আবারও আপনি সেম লেভেলের কাছাকাছি সিজিপিএ পেলেন। আস্তে আস্তে কি হলো, আপনার সিজিপিএ কিন্তু এভারেজে বাড়তে থাকবে, কমতেছে না, আপনার কি আস্তে আস্তে বাড়তে থাকবে। কিন্তু হুট করে দেখলেন ফিফথ সেমিস্টারে গিয়ে আপনার সিজিপিএ একদম ডাউন হয়ে 3.50 তে চলে আসলো। এবার আপনি ব্যাপারটা চিন্তা করেন, কোথায় আপনার ছিল 80, 75, 76 বা 82, 85, সেখান থেকে যখন আপনার সিজিপিএ ডাউন হয়ে 3.50 তে চলে আসলো, ব্যাপারটা একটু ইমব্যালেন্স মনে হচ্ছে না? এবং আপনি কি ব্যাপারটাকে খুব সহজভাবে নিতে পারবেন? এবং আপনার কি খারাপ লাগা কাজ করবে না? যখন আপনি 80 পাচ্ছেন তখন 75 পাইলেও কিন্তু খুব একটা আপনার খারাপ লাগবে না, কিন্তু যখন আপনি 50 পেয়ে যাচ্ছেন তখন আপনার খারাপ লাগার পরিমাণটা কিন্তু অনেক বেশি হবে। এবং ওই 50 থেকে আপনার পরবর্তীতে সামনে আগাতে আপনাকে সিজিপিএটা অনেক বেশি টানতে হবে। আপনি যেমন 3.80 পেয়ে এটার কাছাকাছি সিজিপিএ পেতে পেতে যেমন আপনার বাড়তি ছিল, তেমন একবার ডাউন হয়ে যাওয়ার ফলে এরপরে আপনাকে আপনার লেভেলের চাইতে অনেক বেশি সিজিপিএ না পেলে আপনি কিন্তু আগের লেভেলে আসতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন সেম জিনিসটা আপনি ইনকামে আসেন। আপনি একটা জব করছেন, এখন সেখান থেকে আপনি মান্থলি 50,000 টাকা স্যালারি পাচ্ছেন। তো এরকম আপনি 2 বছর 4 বছর পাচ্ছেন। হঠাৎ করে আপনার চাকরিটা চলে গেল। এখন আপনি চাকরি খুঁজতে খুঁজতে অন্য কোনো চাকরি পেলেন না, বা এমন একটা চাকরি পেলেন আপনি দেখলেন যে চাকরি হচ্ছে না, তো কোনো একটা চাকরি আমার প্রয়োজন। তখন আপনি এমন একটা জবেই ঢুকলেন যেটা আপনার ওই 50,000 টাকা স্যালারির চাইতে অনেক কম। ধরেন এখানে আপনার স্যালারি হচ্ছে 30,000 টাকা। এবার আমাকে আপনি বলেন, ওই 50,000 পেয়ে আপনি যেমন চলতে পারছিলেন বা যেই স্ট্যাবিলিটি আপনার ছিল, মাসে দেখবেন যে কিছু কস্ট কিন্তু আমার ফিক্সড থাকে, মানে এটাকে বলা হয় ফিক্সড কস্ট। যেমন আপনার বাসা ভাড়া পার মান্থ দিতেই হবে, আপনি ইনকাম কম করেন বা বেশি করেন, আপনি যদি সেম বাসাতে থাকেন আপনাকে সেম টাকা কি দিতে হবে। আপনার ওয়াইফাই বিল, আপনার বিদ্যুৎ বিল, আপনার গ্যাসের বিল, পানির বিল, এই যে জিনিসগুলো, সেগুলো কি আপনি চাইলেই পরিবর্তন করতে পারবেন? পারবেন না, কিন্তু আপনার ইনকাম কিন্তু পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে। ওকে, এখন ওই ফিক্সড কস্টগুলো কি আপনার বিয়ার করতে হবে না? যখন আপনি 50,000 টাকা পেতেন তখনও সেম কস্ট বিয়ার করতে হতো। আপনাকে এখন 30,000 টাকা স্যালারি দিচ্ছে, আপনার কি সেম কস্ট বিয়ার করতে হচ্ছে না? অবভিয়াসলি হচ্ছে। এখন আপনি আগে যতটা হেলদি ভাবে চলতে পারতেন এখন কিন্তু সেটা পারবেন না। আপনারা দেখবেন যে হয় এদিক থেকে টানতে হচ্ছে, না হয় এদিক থেকে টানতে হচ্ছে। একটা কথা বলে যে খাটো কাপড় টানলে বাড়ে না, কাপড়টাই আপনার ছোট, এটাকে আপনি যতই টানার চেষ্টা করেন এদিকে টানলে এদিকে কমে যাবে, এদিকে টানলে এদিকে কমে যাবে। আর বড় কাপড় চাইলেই কিন্তু আপনি ছোট করতে পারেন। দ্যাট মিন্স এই যে বললাম যে এক জায়গায় আপনি 50,000 পাচ্ছেন, আরেক জায়গায় আপনি 30,000 পাচ্ছেন, এই যে ইকোনমিক ইনস্টেবিলিটি তৈরি হয়ে যাচ্ছে। বাট আপনার যখন বছরের পর বছর আপনি একই ভাবে চলতেছেন, একই ভাবে আপনার স্যালারিটা আসছে, বরঞ্চ আস্তে 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 করে আপনারও ডেভেলপমেন্ট হচ্ছে, আপনারও প্রমোশন হচ্ছে, স্যালারি আস্তে আস্তে করে বাড়ছে, আপনিও ধীরে ধীরে করে আপনার স্ট্যান্ডার্ড অফ লিভিং এখান থেকে এখানে চলে আসছে। এটাকে বলা হয় আপনার হচ্ছে ইকোনমিক স্ট্যাবিলিটি। বাট হুট করে আমি ফল করে যাচ্ছি, আবার হুট করে আপে যাচ্ছি, আবার ফল করে যাচ্ছি, এটা কি ইনস্ট্যাবিলিটি। ঠিক আছে? সো আমার ইকোনমিক স্ট্যাবিলিটিটা আসলে প্রয়োজন। আমার লাইফের সকল ডিসিশন হচ্ছে একটু ভালো থাকা, ভালোভাবে চলা, সবকিছুর জন্য কি প্রয়োজন? ইকোনমিক স্ট্যাবিলিটি, এবং এটা পুরো ন্যাশনের জন্যই প্রয়োজন। ঠিক আছে? আচ্ছা, এখানে বুঝতে পারি কি এমন কোনো কিছু আছে? নেক্সট স্লাইড যেতে পারি? আচ্ছা, দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ এগ্রিকালচার ইন বাংলাদেশ। এগ্রিকালচার কি আমরা জেনে গিয়েছি, এগ্রিকালচারের মধ্যে দেখবেন যে কিছু কম্পোনেন্ট সম্পর্কে আমরা কথা বলেছি, এটা কেন প্রয়োজন সেটাও আমরা জেনেছি, এটার অপরচুনিটি গুলো কি কি, এটার কনস্ট্রেন্টস গুলো কি কি। এখন আমরা দেখব যে আমাদের বাংলাদেশকে যদি আমরা ফোকাস করি, আমাদের বাংলাদেশের এগ্রিকালচারাল ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি। ধরেন আমরা অনেক সময় বলি না যে আপনি অ্যাজ আ হিউম্যান বিং আপনার একটা ক্যারেক্টারিস্টিক্স আছে না, এখন এটা কি ভ্যারি করে না বলেন? দেশ মানে আপনি কান্ট্রি টু কান্ট্রি কিন্তু ভ্যারি করে। সো কান্ট্রি টু কান্ট্রি আপনার এগ্রিকালচারের ক্যারেক্টারিস্টিক্স গুলো কি ভ্যারি করে, সব জায়গায় এগ্রিকালচার সেম না। ওকে, বাংলাদেশের ক্ষেত্রে আপনি দেখেন লো প্রোডাক্টিভিটি, ফার্স্ট ওয়ান লো
প্রোডাক্টিভিটি। আমাদের প্রথমেই আমি বলেছি আমাদের যেহেতু জমি কম, আমাদের ল্যান্ড কি কম এবং পপুলেশন কি বেশি। তো ল্যান্ড যখন কম, পপুলেশন বেশি, তখন স্বাভাবিকভাবে আমাদের আপনার উন্নত প্রযুক্তিও কিন্তু আমরা কম ব্যবহার করতে পারছি। চাইলেই আমরা অত বেশি উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারছি না, আমাদের ঋণ দিচ্ছে না ঠিকভাবে, আমার জমি কম, আমাকে ব্যাংক ঋণ দিচ্ছে না। সকল কিছু মিলিয়ে আমাদের প্রোডাক্টিভিটি কি হচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। এবং আপনি যখন আপনার কৃষিতে নতুন প্রযুক্তির ব্যবহার কম করবেন বা আপনার নতুন প্রযুক্তির ব্যবহারের সক্ষমতা কম থাকবে, তখন আলটিমেটলি কি হবে, আপনার প্রোডাকশন অন্যদের চাইতে কি হবে, কম হবে। তাহলে আমাদের প্রোডাক্টিভিটিটা কিরকম, লো। আমাদের যদি হাই প্রোডাক্টিভিটি থাকতো তাহলে আরো অনেক ধরনের প্রোডাক্ট ছিল যেটা আমাদের আসলে অন্য দেশ থেকে আমদানি করে আনতে হতো। দেখবেন যে আমাদের দেশে আগে একসময় চিনি কল ছিল অনেক, তারপরে দেখবেন এই যে পাটের মিল মানে জুট মিল এটা অনেক ছিল, এখন কিন্তু অত বেশি নাই। এই যে চিনি কলগুলো এখন অত বেশি নাই। এখন এগুলো বন্ধ হয়ে যাওয়ার পিছনে রিজন কি? অবভিয়াসলি আপনি ওটাকে সচল রাখতে পারছেন না, বিধায় ওটা বন্ধ হয়ে গিয়েছে। এবং একটা সময় কৃষিতে ওই সেক্টরে মানুষ থাকতো বেশি, মানে ছিল। এখন মানুষ আস্তে 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 করে কেন যেন কৃষি থেকে একটু অন্যদিকে শিফট হয়ে যাচ্ছে। কারণ কত সময়, যত সময় তারা হচ্ছে এখানে ওই ধরনের ডেভেলপমেন্ট পাচ্ছে না, একটা সময় কিন্তু আস্তে আস্তে করে ওখান থেকে বের হয়ে আসতেছে। একটা জিনিস চিন্তা করে দেখেন, যে কৃষক তার কয়টা সন্তান আসলে ওই কৃষি জমিতে কাজ করে, তাই না? আস্তে আস্তে করে কিন্তু তারা এখন অন্য অন্য প্রফেশনের দিকে শিফট হচ্ছে। আলটিমেটলি সবকিছু মিলিয়ে আমাদের কি প্রোডাক্টিভিটিটা লো। ওকে, কাল্টিভেশন ফর লিভিং, এটা আপনারা আগেই জেনেছেন যে বাংলাদেশের কৃষির প্রধান পারপাসটা কি, নিজের জন্য উৎপাদন করা, মানে আমার সেলফ সাফিসিয়েন্সি। তার মানে এখানে কি বলছে, কাল্টিভেশন ফর লিভিং। যখন কারো জমি থাকে প্রথম তার উদ্দেশ্যটা কি হয়, নিজের জন্য কাল্টিভেট করা। আমার নিজের জন্য যখন প্রয়োজন ফুরিয়ে যাবে বা আমার নিজের জন্য প্রয়োজন মিটিয়ে যখন এক্সট্রা কিছু আছে আমি বুঝবো, তখন আমি কি করি, সেটা র ম্যাটেরিয়াল হিসেবে অন্য ব্যবসায়ের জন্য আমি সেল করে দিচ্ছি বা বাজারে নিয়ে আসছি, বিজনেসে আমি আমাকে ইনক্লুড করছি। তার আগে কিন্তু আমি করছি না। যখন দেখবেন আপনার ছোট্ট একটা জমি, আপনি কাঁচামরিচ লাগাচ্ছেন, আপনি ধনিয়া পাতা লাগাচ্ছেন, আপনি হচ্ছে ফুলকপি লাগাচ্ছেন, এরকম ছোট ছোট জিনিসপত্র আপনি করছেন, তখন আপনার মাথায় ব্যবসায়ের চিন্তা আসবে না। বাট যখন দেখবেন আপনার একটু জমি বেশি আছে, আপনার এখানে ফলন ভালো হচ্ছে, আপনার থেকে মানুষ নিচ্ছে, আপনি আস্তে আস্তে করে নিজেকে ব্যবসায় ইনক্লুড করবেন। ওকে, এবার দেখেন সাবডিভিশন এন্ড ফ্র্যাগমেন্টেশন অফ হোল্ডিংস। ওকে, বলেছিলাম না যে আমাদের জমি কম, তো জমি কম হওয়ার কারণে কি হয়, অন্যের জমি আমরা লিজ নিয়ে চাষ করছি, বা যেটাকে বলা হয় বর্গা নিয়ে চাষ করে অথবা বন্ধক নিয়ে চাষ করে। বিভিন্ন রকমের মানে ভ্যারিয়েশন আছে। বন্ধক কোনটা, ধরেন আপনি একটা পরিমাণ টাকা এনেছেন, এখন আপনি কি করলেন, আপনার জমির দলিলটা তাকে দিয়ে আপনি টাকাটা নিয়ে আসলেন। আপনি বললেন যে আমি যখন টাকাটা পরিশোধ করতে পারবো তখন আমি আমার জমিটা নিয়ে যাব, এটা হচ্ছে বন্ধক। আর লিজ কিভাবে নিচ্ছেন, আপনি অন্যের জমি আপনি কন্ট্রাক্টের মাধ্যমে চাষ করছেন, তাকে বছরে বছরে একটা অ্যামাউন্ট দিচ্ছেন, বছর বছর আপনি ফিক্স করে নিয়েছেন যে বছরে আপনি শতাংশ প্রতি এত টাকা দিবেন। তো এবার আপনার যত শতাংশ জমি ওখানে থাকবে আপনি সেই অনুযায়ী বছর বছর তাকে টাকাটা দিবেন। এটা এই লিস্টটা অনেক সময় 5 বছরের জন্য নেওয়া হয়, 10 বছরের জন্য নেওয়া হয়, বা আরো বেশি সময়ের জন্য নেওয়া হয়। বিশেষ করে দেখবেন যে যারা মাছের ঘের করে, মাছের ঘের চিনেন তো, মাছের ঘের যারা করে দেখবেন যে একসাথে অনেক দূর পর্যন্ত জমি যাদের যাদের থাকে সবার জমি তারা হচ্ছে লিজ নিয়ে নেয়। তো এরকম ভাবে এটাকে বলা হয় লিজ। আর আরেকটাকে বলা হয় বর্গা। বর্গাটা কিরকম জানেন, ধরেন আপনি কারো জমি চাষ করবেন, তো এটা আপনি আপনার দলিল রাখছেন না, কিংবা টাকাও আনছেন না, অথবা বছর বছর টাকাও দিচ্ছেন না, কি করছেন, আমি আপনার জমি চাষ করব, এখন আমি আপনাকে বললাম যে এই ফসল এখান থেকে যা হবে সেটার 2 ভাগ আমি পাবো, 1 ভাগ আপনি পাবেন। আর আগে নিয়ম ছিল উল্টা। আগে ছিল কিরকম জানেন, যার জমি সেই পুরোটা নিয়ে যেত এবং সামান্য একটা অংশ হচ্ছে কৃষককে দেওয়া হতো। কিন্তু এখন নিয়ম চেঞ্জ হয়েছে, এখন সময় চেঞ্জ হয়েছে, এখন হচ্ছে যে চাষ করে সে বেশি পায়। এখন এটা আপনাদের কন্ট্রাক্টের উপর ডিপেন্ড করে, অনেক সময় অর্ধেক অর্ধেক পায়, অনেক সময় হচ্ছে 4 ভাগের 1 ভাগ, অনেক সময় 3 ভাগের 1 ভাগ এরকম। তো অনেকে দেখবেন শহরবাসী, গ্রামে থাকে না, তো তাদের মাইলের উপরে মাইল তাদের জমি পড়ে আছে। এই জমিটা যখন কেউ বর্গা নিয়ে চাষ করছে তখন যার জমি নেই তারও উপকার হচ্ছে, আবার আপনার জমিটা কিন্তু খালি যদি পড়ে থাকে একটা সময় পরে গিয়ে তার ফসল হয় না। সুতরাং আপনার জমিটা কি হলো, চাষের উপরে থাকলো, উর্বর থাকলো,
জমি কিন্তু ফেলে রাখলে সেই জমি নষ্ট হয়ে যায়, জানেন? সেটা তার ফলন ক্ষমতা যেটা সেটা নষ্ট হয়ে যায়, কারণ আপনার যে ভালো ব্যাকটেরিয়াগুলো সেই ব্যাকটেরিয়াগুলো তখন ওখানে থাকে না, তো আস্তে আস্তে করে এটা নষ্ট হতে থাকে। আপনি দেখবেন যেই জমিতে কেঁচো থাকে, কেঁচোর উৎপাদন অনেক বেশি থাকে, সেই জমিতে ফসল ভালো হয়। কেন বলেন তো? ছোটবেলায় পড়েছেন এটা। কেঁচো কি করে? জমিটাকে কিন্তু উর্বর করে। কারণ আপনি যে জমিটা কোনো কিছু দিয়ে চাষ করছেন, বা আপনি একটা কাঁচি নিয়ে গেলেন, জমিটাকে জাস্ট একটু 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 করে উর্বর করে রেখে আসলেন, ওই কেঁচো সেই কাজটাই করতেছে প্রাকৃতিকভাবে। কেঁচো দেখবেন যে মাটি নিচ থেকে খুঁড়ে খুঁড়ে উপরে উঠে, এবং কেঁচো যেখানে থাকে সেখানে মাটিগুলো দেখবেন একটু গুঁড়া গুঁড়া হয়ে আছে, এটাই জমিটাকে ভালো রাখছে। এবং কেঁচো বলতে পারেন যে একটা জৈব সার হিসেবেও কাজ করে, এটা জৈবিকভাবে এবং ন্যাচারালি আমাদের জমিকে উর্বর রাখে। ঠিক আছে, ওকে। এবার দেখেন ল্যান্ডলেস কাল্টিভেটরস। এটা অলরেডি আমরা আগে বলে ফেলেছি যে যাদের জমি নেই তারা অন্যের জমি নিয়ে চাষ করছে। তার মানে আমার দেশে এই ল্যান্ডলেস কাল্টিভেটরের পরিমাণ অনেক বেশি। আপনি খেয়াল করলে এরকম অনেককে পেয়ে যাবেন যাদের জমি একদমই নেই, তাদের ভিটে ছাড়া আসলে আর কিছু নাই, কিন্তু তারা অনেক জমি চাষ করছে অন্যের জমি। ওকে, এবারে দেখেন আনকাল্টিভেটেড ল্যান্ড। এই যে বললাম অনেক জমি আপনি দেখবেন যে কাল্টিভেট হচ্ছে না, এবং এটা এরকম থাকতে থাকতে এটাকে বলা হয় মানে খালি আপনি ফেলে রাখতে রাখতে একটা সময় জমির উর্বরতা নষ্ট হয়ে যাচ্ছে, এবং ওই জমিতে আলটিমেটলি আর কোনো ধরনের ফসলের কাজেই লাগছে না। ওকে, ডিপেন্ডেন্স অন রেইনফল। আপনারা খুব ভালো করে জানেন আমাদের দেশে কৃষিটা কিসের উপর নির্ভরশীল? বৃষ্টির উপর নির্ভরশীল। কিন্তু রিসেন্ট কি হচ্ছে? রিসেন্ট আমরা যখন বৃষ্টি আশা না করি তখন বৃষ্টি হচ্ছে, আমরা যখন শিলাবৃষ্টি আশা না করি তখন শিলাবৃষ্টি হচ্ছে। দেখবেন আমের একটা সিজন থাকে, যেই সিজনে কি হয়, আমটা পাকার সময় হয়। এখন এই আম পাকার সিজনে বৃষ্টি হলে ভালো, কিন্তু যদি কোনো কারণে বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হয় তখন সেটা আপনার এই আমের জন্য ভীষণ রকমের খারাপ। কিরকম? দেখবেন আমের উপরে যখন কোনো শিলাবৃষ্টি পড়বে ওই আমটা ওখান থেকে পচে যায়, জাস্ট যেই বরাবর পড়বে ওখান থেকে কালো হয়ে যায়, এবং কালো হয়ে জাস্ট 2-1 দিনের মধ্যে আমটা পচে যাবে। এবং যদি নাও পচে সেটা কি হয় জানেন? পাকার আগে পরিপক্ক হয়ে যায়, মানে অকাল পক্ক যেটাকে বলে, মিষ্টি পাকা বলি না আমরা, অকাল পক্ক। এই আমটা আসলে কোনো কাজে লাগে না, কারণ ও সময়ের আগেই পেকে যাচ্ছে। সময়ের আগে পেকে গেলে সেটা আসলে কোনো কাজে লাগে না, সেটা হলুদ রঙের হয়ে টক টক হয়ে জাস্ট হচ্ছে ওটা নষ্ট হয়ে যায়। এটা দেখবেন ওই ছোট সময় আমরা যখন খেলাধুলা করতাম, আম গাছের নিচ দিয়ে গেলে আমরা আম তোলা, ঠিক আছে, আম গাছের নিচ দিয়ে গেলেই দেখতাম যে কোথায় এরকম আম পড়ে আছে। তো যেই আমগুলো আমরা পেতাম সেই আমগুলো হচ্ছে ওরকম ইস্টে পাকা, ঠিক আছে, যে আগে আগে পেকে গিয়েছে। আপনার কি হয় জানেন, এরকম আম যদি সময়ের আগে পাকে ওটা গোড়া নরম হয়ে যায়, মানে আমের যে গোড়াটা ওই গোড়াটা নরম হয়ে গিয়ে জাস্ট পড়ে যায়। নরমালি আপনি আমটা ছিঁড়তে হলে কিন্তু কষ বের হবে, তো ওটার গোড়ায় আসলে আর কষ থাকে না, জাস্ট ওটা পড়ে যায় শুকিয়ে। তো ওরকম ভাবে দেখবেন আপনার ওই আম গাছের নিচে এরকম অনেক আম পেয়ে যাবেন। এগুলোর মূল রিজন হচ্ছে এটা, সময় মতো বৃষ্টি না হওয়া, বা বৃষ্টির সিজনে অত্যাধিক লেভেলের বৃষ্টি হয়ে শিলাবৃষ্টি হওয়া। সুতরাং আমরা যেহেতু রেইনফলের উপরে ডিপেন্ড করি, এটা একটা বড় ফিচার হিসেবে ধরতে পারেন। দেখবেন রিসেন্ট কিছু বছর যাবত এটা হচ্ছে, মিঠামইন গিয়েছেন না আপনারা? গিয়েছেন বা দেখেছেন অনেক মিঠামইন হাওর। এটা দেখবেন যে একটা সিজনে ভরপুর পানি থাকে, আরেকটা সিজনে ভরপুর ধান। এখন এই ধান কাটার যখন সময় হয় তখন কেন যেন হুট করে আপনার ঝড় বৃষ্টি বেড়ে যায়, এবং বৃষ্টি বেড়ে গিয়ে যদি কোনো কারণে সেটা বন্যায় রূপান্তর হয় তখন এই ধানগুলো আসলে ভেসে যায়। এবং এই রিসেন্ট কিছু বছর যাবত দেখছি যে ধান কাটার সময় হওয়ার আগে থেকেই ট্রাই করা হয় ধানগুলো কেটে ফেলা, কারণ ওই পুরো সময়টা পাওয়াই যায় না, এর মধ্যে বন্যা হয়ে যাচ্ছে। এবং এটা সরকারিভাবে আপনার ধান কাটার মেশিন পাঠিয়ে তারপরে ধানগুলো কাটা হয়। তো আমাদের দেশের কৃষিটা কার উপর নির্ভরশীল? কৃষির উপরে নির্ভরশীল, বৃষ্টির উপর নির্ভরশীল। ওকে, আচ্ছা, ডিফেক্টিভ ওনারশিপ অফ ল্যান্ড। আচ্ছা, যখন দেখেন একটা ফ্যামিলিতে ধরেন 4-5 জন ভাই, এখন এই ভাই বোনের মধ্যে কি বড়, যখন তারা বড় হয়ে যায় তখন তাদের মধ্যে কিন্তু জমি জমা সংক্রান্ত অনেক ঝামেলা হয়। হ্যাঁ, উত্তরসূরি হিসেবে কে কতটুকু পাচ্ছে, এই যে মানে ডিফেক্টিভ ওনারশিপ, মানে আপনি নিজেও জানেন না আপনার কতখানি। দেখবেন যে কেউ একজন বেশি নিয়েছে, কেউ কম নিয়েছে, কোনোটা নিয়ে আবার মারামারি, আপনার মামলা মোকদ্দমা পর্যন্ত হয়ে যাচ্ছে।
তো এই ধরনের ডিফেক্টিভ জিনিসগুলো থাকার কারণে অনেক সময় কি আমাদের কৃষি জমিগুলো খালি পড়ে থাকে, কারণ দুইজন মিলে এটা নিয়ে টানাটানি করছে, কেউই চাষ করছে না আপাতত, মাঝখান থেকে জমিটা কি যাচ্ছে ওকে। অ্যাবসেন্টি ওনার্স অফ ল্যান্ড, এই যে বললাম যে অনেক জমির কি ওনার গ্রামে থাকছে না, তো তারা কোথায় থাকছে? শহরে। সো জমির যে ওনার সে ওখানে থাকছে না, কিন্তু তার জমিটা কিন্তু চাষ হচ্ছে, তার মানে আমার ওনারের অ্যাবসেন্টেও জমিটা চাষ হয়। ওকে, শেয়ার প্রফিট, এই যে বললাম যে যখন দুইজনের জমি এভাবে করে বন্ধক, না হয় বর্গা, না হয় লিজ, যেভাবেই আপনি নিয়ে চাষ করছেন, এই ফসলটা কিভাবে বন্টন হচ্ছে? আপনি কি টাকা দিয়ে দিচ্ছেন, নাকি আপনি ফসল দিচ্ছেন, কিভাবে দিচ্ছেন? অনেক সময় দেখবেন এরকম একটা ব্যাপার থাকে যে আপনার জমিটা চাষ করবে যে কৃষক, আপনার তাকে বাৎসরিক খরচও দিতে হবে, মানে আপনি জমির ওনার। সো এই জমি চাষ করার জন্য, পানি সেচ দেওয়ার জন্য বা আদার্স কাজের জন্য যেই কস্টিংটা হবে, সেই কস্টিং এরও একটা অংশ আপনাকে বিয়ার করতে হবে যদি আপনি ফসল নিতে চান। আবার যদি আপনি সেটা বিয়ার না করেন, সেটা আপনার ফসল থেকে কেটে নিল, আপনি ওই পরিমাণ ফসলটা আপনি পাবেন না, এরকম হয়ে থাকে। সো এই যে ভাগের যে বিষয়টা, আপনি কি 2 ভাগে নিচ্ছেন, নাকি 4 ভাগে নিচ্ছেন, না 3 ভাগে নিচ্ছেন, কিভাবে আসলে নিচ্ছেন, এই ভাগের বিষয়টা কি আমাদের বাংলাদেশের কৃষিতে আছে। ওকে, লাস্টে দেখেন পুয়ার, আনহেলদি এন্ড ইলিটারেট। ওকে, এখনো কি আমাদের দেশে আপনি চিন্তা করলে বলতে পারবেন যে সাক্ষরতা বা হচ্ছে আপনার দারিদ্রতা, যাই বলেন না কেন, সবকিছু আমরা মোকাবেলা করতে পেরেছি? পুরোটা পারি। সো এখনো আপনি অনেককে দেখবেন যে অনেক বছরের পর বছর কৃষিকাজ করেও সে তার অবস্থা আসলে বদলাতে পারেনি। এখন এই অবস্থা বদলাতে না পারার কয়েকটা রিজন কি কি হতে পারে? আচ্ছা, এখন দেখবেন অনেক শিক্ষিত যুবক পড়াশোনা শেষ করে তারা কিন্তু গ্রামে চলে যাচ্ছে একটা ফার্ম দেওয়ার জন্য, এবং তারা ফার্ম থেকে বেশ ভালো ইনকাম করছে। এবং আপনি খেয়াল করলে দেখবেন একজন ট্র্যাডিশনাল কৃষক বছরের পর বছর, বছরের পর বছর তার জমিতে ফসল তুলেও সে এতটা ডেভেলপ করতে পারছে না, বা তার প্রফিট এতটা আসছে না, এবং সে তার ফসলটা যেখানেই সেল করুক না কেন প্রপার দামটা পাচ্ছে না। এটাই আপনি বাজারে কিনছেন অনেক বেশি টাকা, ধরেন আলুর কেজি হচ্ছে 80 টাকা। এখন আপনার কি মনে হয় যে এই 80 টাকা করে যে আমরা কিনছি, মানে খুচরা যারা হচ্ছে ক্রেতা, তারা আলটিমেটলি যে কৃষক সে আসলে কয় টাকা পাচ্ছে? সে আপনার কি মনে হয় যে 70 টাকা বা 50 টাকাও পাচ্ছে? এটাও হয়তো পাচ্ছে। সে সর্বোচ্চ কত পাচ্ছে? 20 থেকে 25 টাকা বা 30 টাকার মতো। এর মাঝখানে যত ধরনের হাত বদল হচ্ছে বা যত ধরনের প্রক্রিয়ার মাধ্যমে আমরা এই পর্যন্ত আসছি, সেখানে দেখবেন একটা গোষ্ঠী সিন্ডিকেট থাকে বা অনেক ধরনের ঝামেলা থাকে, একচেটিয়া অনেকের ব্যবসা থাকে, পাইকারদের একটা বিষয় থাকে। এখানে সবকিছু মিলিয়ে অনেকে দেখবেন এখনো প্রপারলি টেকনোলজি ইউজ করতে পারে না বা প্রপারলি টেকনোলজি সম্পর্কে জানে না, এই কারণে তারা কিন্তু এই আগের প্রসেসেই সেল করছে। কিন্তু যারা নতুন টেকনোলজি সম্পর্কে জানে, বাজার সম্পর্কে জানে, মার্কেটের অবস্থা সম্পর্কে খেয়াল রাখে, তারা কিন্তু দেখবেন তার জমি থেকে সরাসরি তার প্রোডাক্ট কিনে নেওয়ার ব্যবস্থা করছে, এবং পাইকাররাই ধরেন কিনে নিচ্ছে, কিন্তু তার জমি থেকে যে নিচ্ছে তাকে মার্কেট প্রাইস প্রপারলি বুঝিয়ে দেওয়া লাগছে, কারণ সে সচেতন, সে মার্কেট সম্পর্কে অ্যানালাইসিস করে, সে মার্কেটের স্ট্র্যাটেজিগুলো বুঝে। এখন আপনি যখন শিক্ষিত হবেন, আপনার মধ্যে যখন এই ধরনের স্ট্র্যাটেজিগুলো বোঝার ক্ষমতা হবে, আপনি জানবেন এই যে বিজনেস স্টুডেন্ট আপনারা পড়াশোনা করছেন, অনেক ধরনের স্ট্র্যাটেজি সম্পর্কে জানেন। আপনি যখন এই ব্যবসায় আসবেন, অবভিয়াসলি আপনাকে খুব সহজে কেউ ঠকাতে পারছে না, বাট যে এগুলো সম্পর্কে একদমই জানে না তাকে কিন্তু ঠকানোটা সহজ হয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে এখনো আমাদের দেশে আনহেলদি বা ইলিটারেট পিপল আছে, যার দরুন তারা ওই সেক্টরে থেকেও তেমন একটা উন্নতি করতে পারছে না। সো এগুলো আলটিমেটলি বলতে পারেন আমার বাংলাদেশের ক্ষেত্রে এগ্রিকালচারের ক্যারেক্টারিস্টিক্স। বুঝতে কোনো সমস্যা আছে এখানে? কোনো পয়েন্ট বুঝেননি? আচ্ছা, অ্যাটেন্ডেন্স শিটটা কার কাছে? একটু পিছন দিকে পাস করে দেন, যারা মানে নতুন এসেছে ওরা তো দেয়। আচ্ছা, causes of backwardness of agriculture in Bangladesh। আপনারা কিন্তু জেনে ফেলেছেন যে আমার ব্যাকওয়ার্ডনেস গুলো কি কি, জেনেছেন না? ব্যাকওয়ার্ডনেস বা কনস্ট্রেন্টস গুলো কি কি সেটা কিন্তু আমরা প্রথম ক্লাসেই পড়েছি। এখন আমরা জানবো এটার কারণগুলো কি কি, এই ব্যাকওয়ার্ডনেস এর কারণগুলো কি কি। আচ্ছা, ফার্স্ট ওয়ান দেখেন, ল্যান্ড ফ্র্যাগমেন্টেশন।
এটা অলরেডি আমি বলেছি ঘুরে ফিরে জিনিসগুলো সেম। আমাদের জমিটা কি কম, আমাদের জমিটা কম, এই কারণে আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে না। ওকে, লিমিটেড অ্যাক্সেস অফ ক্রেডিট এন্ড ফাইন্যান্স, একটু খেয়াল করেন, আমি কথাগুলো বারবার বলেছি, তারপর পয়েন্ট আকারে আবার বলছি। এই এগ্রিকালচারের মধ্যে ঘুরে ফিরে জিনিসগুলো কিন্তু সেম। আপনি যদি মেইন থিমটা বুঝতে পারেন, মেইন রিজনগুলো ধরতে পারেন, বাকি সব জিনিসগুলো এটার সাথে আপনি কানেক্ট করতে পারবেন। ওকে, তাহলে দেখেন ক্রেডিট এন্ড ফাইন্যান্স, এই ক্রেডিট এন্ড ফাইন্যান্সটা কি আমাদের কৃষি ক্ষেত্রে লিমিটেড। ওই যে বললাম যে আপনার ল্যান্ড কম, আপনার অনেক সময় নিজস্ব কোনো ল্যান্ড নাই, আপনার জমির দলিল আপনার কাছে নাই, সবকিছু মিলিয়ে আপনি কি ঋণটা প্রপারলি আপনি নিতে পারছেন না। আপনার ক্রেডিটের প্রয়োজন হলেও ব্যাংক কিন্তু প্রপারলি আপনাকে ক্রেডিট দিচ্ছে না, আবার দিলেও যে পরিমাণ তাদের ইন্টারেস্ট রেট, আপনি কিন্তু সেই ইন্টারেস্ট রেটটা বিয়ার করতে পারছেন না, অনেক সময় এটা হয়ে থাকে। ওকে, থার্ড ওয়ান দেখেন আন্ডার ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার। আচ্ছা, আমি বলেছিলাম যে কোনো কিছু ডেভেলপ করার জন্য আমাদের একটা জিনিসের ডেভেলপমেন্ট প্রয়োজন, সেটা কি ইনফ্রাস্ট্রাকচার বা আমার রাস্তাঘাট, অবকাঠামো। দেখবেন যে ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে অনেক কিছু পড়ে, এটার মধ্যে আপনার স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, আপনার রাস্তাঘাট, বিদ্যুৎ, এই সকল কিছুই কি ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ে। এখন আপনি কৃষি ক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন, কিন্তু আপনার বিদ্যুতের ঘাটতি থাকলে আপনি কি ওই যন্ত্রপাতিগুলো চালাতে পারছেন না, ওই যন্ত্রপাতিগুলো কি আপনি রান করতে পারছেন না। আপনার রাস্তাঘাট হয়তো ভালো না, রাস্তাঘাট ভালো না থাকলে আপনি কিন্তু কৃষি পণ্যটা যে আপনি মানে ট্রান্সপোর্ট করবেন, সেখানে আপনার কস্ট বেড়ে যাচ্ছে, সময় বেড়ে যাচ্ছে, জিনিসগুলো কি হচ্ছে পচে যাচ্ছে। তো আলটিমেটলি আপনি কিন্তু এখানে ডেভেলপ করতে পারছেন না। তার মানে আমাদের ইনফ্রাস্ট্রাকচারে কি করতে হবে, আরো বেশি ডেভেলপমেন্ট আনতে হবে। চিন্তা করে দেখেন, এই একটা পদ্মা সেতুর কারণে পুরো দক্ষিণবঙ্গের সাথে কিন্তু ঢাকার যোগাযোগটা, এবং পদ্মা সেতুর কারণে আমরা শুধু দক্ষিণবঙ্গ না, ওই পাশটাতে যতখানি আপনার আছে যাদের নদী পার হয়ে আসতে হতো, তাদের সাথে কিন্তু যোগাযোগটা এখন খুব কম সময় হচ্ছে। আগে যেখানে আপনার ঢাকা থেকে বরিশাল যেতে সময় লাগতো 7 থেকে 8 ঘন্টা মিনিমাম, ম্যাক্সিমাম আপনার 15 ঘন্টা 16-17 ঘন্টাও লেগেছে। এখন আপনি চিন্তা করে দেখেন, ওখানে যদি কোনো ইন্ডাস্ট্রি থাকে বা ওখান থেকে আপনি কোনো কৃষি পণ্য আনবেন, যেমন বরিশালে হচ্ছে আপনার ধান বেশি হয়, সো ধান আনাটা কিন্তু খুব একটা টাফ কিছু না, কারণ ওটা শুকিয়ে আপনি নিয়ে আসতে পারছেন ওটাকে প্রক্রিয়াজাতকরণ করে। বাট কোন একটা পচনশীল জিনিস আপনি আনবেন, যেমন ওখানে আমড়া, এটা খুব বিখ্যাত, পেয়ারা খুব বিখ্যাত। এখন আপনি আমড়া এবং পেয়ারা হচ্ছে পচনশীল, সো আপনি এই ফেরিতে বসিয়ে রেখে ট্রাক দিনের পর দিন ওখানে বসিয়ে রেখে আপনি কি এগুলোকে আনা নেওয়া করতে পারবেন? তাহলে কি হবে, পচে যাবে। কিন্তু এখন এই যোগাযোগটা সুবিধা হওয়ার কারণে কিন্তু খুব দ্রুত ওখান থেকে জিনিসপত্র আনা নেওয়া করা যাচ্ছে। এরকম এই যে যশোর, ঝিনাইদহ বা ওই সাইডের এরিয়াগুলো সবই কিন্তু এটার সাথে কানেক্টেড। সুতরাং দেখবেন যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার যত বেশি ডেভেলপমেন্ট হবে, আমাদের প্রত্যেকটা সেক্টর, শুধু কৃষি না, প্রত্যেকটা সেক্টরেই কি ডেভেলপমেন্ট হবে। ওকে, তাহলে আমাদের এটা একটা রিজন। ডিপেন্ডেন্স অফ মনসুন রেইনফল, অলরেডি আপনারা পড়েছেন যে রেইনফলের উপরে যেহেতু আমরা নির্ভর করি, এই রেইনফলটা রিসেন্টলি একদম উলটপালটভাবে হচ্ছে, কোনো ধরনের কোনো ব্যালেন্স থাকছে না। এবং বলেন তো এর জন্য সবচেয়ে দায়ী কে? আমরা। এই আমাদের মতো মানুষেরাই এর জন্য দায়ী, এবং আমরা সচেতন না বিধায় প্রকৃতি আমাদের উপরে এখন ভেঙে পড়ছে। কারণ একটা সময় প্রকৃতিকে আমরা অত্যাচার করেছি, এখন প্রকৃতি সেটা ফিরিয়ে দিচ্ছে। আমরা গাছ কেটে ফেলি, আমরা গাছ লাগাই না। ধরেন একটা রাস্তা করবে, রাস্তার পাশের গাছগুলো কেটে ফেলছে। আপনি একটা রেস্টুরেন্ট করবেন, আপনি হচ্ছে আশেপাশে গাছগুলো আছে আপনি কেটে দিচ্ছেন। বা আপনার একটা অফিস করার প্রয়োজন, আপনি এটা করেন যে গাছটাকে বাঁচিয়ে রেখে কিভাবে অফিসটা করা যায়। আপনি ড্রেনেজ সিস্টেম ঠিক করবেন, চিন্তা করেন রাস্তার পাশের গাছগুলোকে রেখে আপনি কিভাবে এই সিস্টেমটা করতে পারেন। রাস্তা করবেন, আপনি গাছগুলোকে বাঁচিয়ে রেখে কিভাবে আপনি ঘুরিয়ে ফিরে রাস্তা নিতে পারেন, সেটা প্ল্যান করতে হবে। বাট গাছ কাটা কিন্তু কোনো সমাধান না, কিন্তু আমরা কি করছি, ফ্রিকোয়েন্টলি গাছগুলোকে কেটে ফেলছি। এবং দেখবেন যে শতবর্ষী গাছ আমরা তবুও সেটাকে কোনো ধরনের পাত্তা দিচ্ছি না, কেটে ফেলছি। তো যখন আমরা এরকম গাছ কাটতে থাকবো, ডিফরেস্টেশন করতে থাকবো, প্রকৃতি তো আমাকে সেটা ফেরত দিবে না। সো প্রকৃতিও সেটা ফেরত দিচ্ছে রিপিটে, আমাদের রেইনফলটা উল্টাপাল্টা সিজনে হচ্ছে, এবং এটার সাথে আমাদের অনেক কিছু জড়িত। দেখবেন যে কোনো সময় বন্যায় একদম ভেসে যাচ্ছে, আবার কোনো সময় খরা এমন অবস্থা যে জমিতে ফসল আসছে না। সো এটা আমাদের খুব বড় একটা রিজন। আচ্ছা, লো প্রোডাক্টিভিটি এন্ড টেকনোলজি অ্যাডাপশন। জমি ছোট হওয়ার কারণে বা আমাদের সক্ষমতা কম হওয়ার কারণে কি হচ্ছে, আমরা কিন্তু নতুন প্রযুক্তিকে কম অ্যাডাপ্ট করতে পারছি, বা যেটা আমার অন্য দেশ থেকে নিয়ে আসতে হচ্ছে। হয়তো বা আমাদের দেশ অনেক ছোট হওয়ার কারণে বা ইকোনমিক
স্ট্যাবিলিটি এত বেশি না থাকার কারণে আমরা কিন্তু চাইলেই সব ধরনের যন্ত্রপাতি আমার দেশে আমি ইন করতে পারছি। এখানে ট্যাক্সের ব্যাপার থাকে, এখানে যন্ত্রপাতির দামের একটা ব্যাপার থাকে, আপনার ইকোনমিক স্ট্যাবিলিটির একটা ব্যাপার থাকে, ফরেন এক্সচেঞ্জের ব্যাপার থাকে। সো সবকিছু মিলিয়েই কিন্তু একটা জিনিস আমার দেশে আসে। ওকে, এবারে দেখেন ন্যাচারাল ডিজাস্টার। এটা মনসুনের সাথে বলে ফেললাম যে ন্যাচারাল ডিজাস্টার এখন আপনি জাস্ট মানে এটা আনসার্টেন। আগে কি হতো, একটা সময় আপনি ধারণা করতে পারতেন যে কোন সময়টাতে বৃষ্টি হবে, কোন সময়টাতে খরা থাকবে, আমরা তার আগে আগেই কিন্তু কাজগুলো গুছিয়ে ফেলতাম। বাট এখন আসলে আমাদের আইডিয়া করার আগে এটা ঘটে যায়। ওকে, পেস্ট অ্যান্ড ডিজিজ। দেখবেন যে যখন জমিতে ফসল ফলানো হয় অনেক ধরনের আপনার পোকামাকড় আক্রমণ করে, এবং এই পোকামাকড়ের আক্রমণের কারণে বা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের কারণে ফসলের দেখবেন পাতা নষ্ট হয়ে যাচ্ছে, বা ফসলের দেখবেন একদম যে উপরের অংশটা মানে এটা কি বলে মানে উপরের একদম যে কচি অংশটা থাকে এটা দেখবেন এরকম নেতিয়ে যাচ্ছে। আপনি কোনো কারণ খুঁজে পাচ্ছেন না, ধরেন আপনি কোনো পোকা পাচ্ছেন না, বাট আপনার ফসলটা ঠিকই নেতিয়ে যাচ্ছে। এগুলো কেন হচ্ছে? এবং এটার পিছনে খুব বড় একটা কারণ কি জানেন? সার প্রয়োগ করা। এই যে আমরা অত্যাধিক মাত্রায় সার প্রয়োগ করি না, সার প্রয়োগ করার কারণে ফসল কিন্তু মানে আগের মতো পুষ্টি সমৃদ্ধ থাকে না, এবং এই সারের কারণেও বিভিন্ন ধরনের রোগ বালাই হয়ে থাকে। আবার এগুলো দূর করার জন্য আপনার অপশন আছে। আচ্ছা, তারপরে দেখেন ল্যাক অফ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। রিসার্চ এন্ড ডেভেলপমেন্টে আপনি যত বেশি ইনভেস্ট করতে পারবেন আপনার ওই সেক্টর অত বেশি ডেভেলপ হবে। বাট আমাদের রিসার্চের পিছনে আসলে ইনভেস্টমেন্ট কেমন বলেন তো? খুবই কম, সেখানে আসলে সবচেয়ে বেশি হওয়ার কথা। ওকে, পলিসি কনস্ট্রেন্টস এন্ড ইনস্টিটিউশনাল উইকনেস। দেখবেন একটা সেক্টরকে উন্নত করার জন্য কিছু পলিসি চেঞ্জ করতে হয়। যখন দেখবেন যে কোনো একটা গ্রোয়িং সেক্টর হঠাৎ করে ডাউন হয়েছে, আপনি জানেন যে এই সেক্টরটাকে একটু সহায়তা করলে এটা আবার গ্রোয়িং সেক্টর হিসেবে পরিচিত পাবে, তখন আপনার উচিত কি ওই সেক্টরের কিছু আইন মোটামুটি একটু সংশোধন করে তাদেরকে একটু বেনিফিট দেয়া, এবং ওই সেক্টরে যে আপনি ভর্তুকি দিতে পারেন একটা সময় দেখবেন ওই সেক্টরটা আবার রান করছে। সো এই পলিসি মেকিং এ অনেক সময় অনেক ভুল থেকে যায়। আচ্ছা, লাস্ট ওয়ান দেখেন এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন। ওকে, এই যে বললাম যে এনভায়রনমেন্ট কিন্তু আগের মতো নাই, আস্তে আস্তে করে কি হয়ে যাচ্ছে, ডাউন হয়ে যাচ্ছে। একটা সময় দেখবেন এই যে রোদের যে ব্যাপারটা, আপনি একটা ফসলে যদি প্রপারলি রোদ দিতে না পারেন আপনার ফসলটা সুন্দর হবে না। এবং এই রোদের মধ্যে যেমন আমাদের ভালো জিনিস আছে তেমন ক্ষতিকর জিনিসও আছে। এই যে বেগুনি রশ্মিটা, এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর। এই যে বলছি যে গ্লাস টাওয়ার গুলো করার কারণে কি হচ্ছে, আলটিমেটলি এই বেগুনি রশ্মি কিন্তু আমাদের বেড়ে যাচ্ছে। কিরকম? আপনার সূর্যের আলোটা এসে কোথায় লাগছে? গ্লাসে। সেই গ্লাস থেকে রিফ্লেক্ট করে কি হচ্ছে, আরেকটা গ্লাসে যাচ্ছে। এভাবে কিন্তু রিফ্লেক্ট করে করে আপনার এই রশ্মিটা বেড়ে যাচ্ছে চারদিকে। দেখবেন যে আপনি এই যে এই এলাকার কথাই চিন্তা করে দেখেন, এখানে তাপমাত্রা কিন্তু আপনার অন্য মানে ঢাকার মধ্যে অন্য এলাকার চাইতে বেশি। কেন বলেন তো? কারণ এখানে গ্লাস টাওয়ার বেশি। সো আমাদের নিজস্বই কিছু ভুল থাকে যেগুলোর কারণে আস্তে আস্তে করে কি এনভায়রনমেন্টাল ডিক্রিজ হচ্ছে। আসলে আমাদের যে ডেভেলপমেন্ট হওয়ার কথা সেটা না হয়ে ওটা কি হচ্ছে, ডাউন হচ্ছে। এবং আমাদের এখন উচিত আসলে বিভিন্ন জায়গাতে আপনার এই যে এটা কি বলে প্রাকৃতিক ভাবে আমাদের কি পুকুর থাকে, তো এটা যখন আমাদের কম থাকে বা এটার আমাদের প্রয়োজনীয়তা বেড়ে যায় তখন কিন্তু আমরা কৃত্রিম ভাবে এগুলো তৈরি করতে পারি। গাছ লাগানোর একটা প্রক্রিয়া শুরু করতে হবে প্রতি বছর। আমরা শুধু মুখে মুখে বলি আমরা গাছ লাগাবো, আসলে আমরা কয়জন গাছ লাগাই? আমরা পার পারসন যদি চিন্তা করি যে একটা গাছ আমরা তুলে ফেলা মানে আমরা 2টা গাছ অন্তত লাগে, আপনি 2টা বাদ দেন, একটা করে লাগান। এখানে কয়জন স্টুডেন্ট আছেন? 60 থেকে 70 জন। তো আপনি 60 থেকে 70 জন যদি 60টা গাছ লাগান তাহলে আমার মানে একটা করে লাগালে কি প্রয়োজন? কিন্তু আমরা কি সেটা করি না। দেখবেন যে অনেকে যে ছোট ছোট মানে ঘরের মধ্যে গাছ লাগায়, ঘরের মধ্যে আপনারা ইনডোর প্ল্যান করে, সেটাও কয়জন করি না। অথচ সবুজ আমাদের দেখতে হয়। আপনি যত বেশি সবুজ দেখবেন চোখে, আপনার চোখ অত বেশি সতেজ থাকবে, ভালো থাকবে, চোখের পাওয়ার ভালো থাকবে, সবুজের দিকে তাকিয়ে থাকবে। সুতরাং সবাই চেষ্টা করবেন গাছ লাগানোর জন্য। এই যে দেখেন বৃক্ষরোপণ সপ্তাহ থাকে, আমরা ওই বৃক্ষরোপণ সপ্তাহে একটা গাছ কোনো রকম লাগিয়ে রেখে আসি, 2টা-4টা ছবি তুলি, একটু পানি দেই, শেষ। এটাকে আর পরিচর্যা করি না। বাট একটু ট্রাই করেন, দেখবেন আস্তে আস্তে করে হয়ে যাচ্ছে, সব জায়গায় গাছ বেড়ে যাবে। একটা জিনিস দেখেন, তাল গাছ সবাই তো চেনেন,
অনেক লম্বা অনেক বড়, তাই না? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তো এই তাল গাছ কত গুরুত্বপূর্ণ জানেন? যেটা আমাদের এখন অনেক কমে গিয়েছে, কেউ লাগাচ্ছেই না, এটার প্রতি আসলে কোনো ভ্রুক্ষেপ নাই যে এই গাছগুলো প্রয়োজন। এই যে দেখেন এখন প্রতি বছর বজ্রপাতে যে পরিমাণ মানুষ মারা যায়, এটা কি আগে শুনেছেন যে এত মানুষ মারা যাচ্ছে? ইভেন একদিনের মধ্যে 4-5 জন মারা যাচ্ছে। কেন? এই যে তাল গাছের পরিমাণ কমে গিয়েছে। তাল গাছ হচ্ছে এমন একটা গাছ যেটা ওই বজ্রপাতকে ও মানে নিজের ঘাড়ে নিয়ে নেয় আর কি, এরকম ব্যাপার। তাল গাছ যত বেশি থাকবে ওখানে বজ্রপাত তত কম হবে, কারণ ও যেহেতু অনেক উঁচু, ওই বজ্রপাতটা এসে ওর উপরে পড়ে। এবং গাছটা যেহেতু কাঁচা থাকে, মানে কাঁচা গাছের মধ্যে যখন বজ্রপাত পড়ে ওই গাছটা পুরোপুরি শুকিয়ে যায়। পুড়ে ফেলে যেরকম হয় না, একটা গাছ যদি আপনি পুড়ে ফেলেন কেমন হবে? পাতাগুলো একদম শুকিয়ে যাবে। সেম ভাবে একটা গাছের উপরে যখন বজ্রপাত হয় পুরো গাছের মাথাটা একদম পুড়ে যায়, তার বাঁচে না। সো ও নিজে থেকে আপনার লাইফটা সেভ করছে। এখন সেই গাছগুলো আমরা কেটে ফেলি, সেই গাছগুলো আমরা লাগাই না। চিন্তা করি যে আমি তাল গাছ লাগালে ওই তাল গাছে কবে তাল হবে আর সেই তাল আমি খাবো, সেটার কোনো গ্যারান্টি নেই, সুতরাং আমরা লাগাই। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য হলেও আমাদের তাল গাছ লাগানো উচিত। নারকেল গাছ, তাল গাছ, এগুলো হচ্ছে আমাদের খুব মানে প্রোটেক্ট করে। আচ্ছা, তাহলে আমরা রিজন গুলো পেয়ে গেলাম যে কেন আমাদের ব্যাকওয়ার্ডনেস গুলো আছে। তাহলে আপনাদেরকে যদি এরকম কোশ্চেন করা হয় যে আপনার এগ্রিকালচারাল সেক্টরে ব্যাকওয়ার্ডনেস গুলো কি কি বা কনস্ট্রেন্টস গুলো কি কি এবং এর কারণগুলো কি কি, লিখতে পারবেন না? ওটার সাথে জাস্ট কারণগুলো কি কানেক্ট করে দিবেন, তাহলেই হয়ে যাচ্ছে। ওকে, আজকে কি বেশি পড়ে ফেলেছি? এটুকু বলে শেষ। এই যে আরেকটা স্লাইড। আচ্ছা, এখানে একটু দেখেন তো, আমরা এই ধান কাটার টেকনোলজি নিয়ে অনেক আলোচনা কিন্তু করলাম। এখন আমরা একটু চোখের সামনে দেখি জিনিসগুলো কিরকম। দেখেন তো মেশিনগুলো দেখে চিনতে পারছেন? হ্যাঁ, এগুলো হচ্ছে নতুন প্রযুক্তি বলতে পারেন। আগে আমাদের একটা জমির ধান কাটতে আসলে কত সময় লাগতো এবং কতজন মানুষ লাগতো একটা জমির ধান কাটতে। বাট আপনি যখন এই নিউ প্রযুক্তি আপনি ব্যবহার করবেন, খুব কম সময়ের মধ্যে একটা জমির ধান আপনি কেটে শেষ করে ফেলতে পারছেন। এবং আপনার ওই যে ঝড় বাতাস বা বন্যা এসে আপনার ধানটাকে ভাসিয়ে নিয়ে যাবে, সেই সুযোগটাও কিন্তু থাকছে না। দেখেন কি বলেছে, ডিজিটাল এগ্রিকালচার প্ল্যাটফর্ম ইনক্রিজ অ্যাডপশন অফ মোবাইল অ্যাপস এন্ড ডিজিটাল প্ল্যাটফর্মস ফর অ্যাসেসিং এগ্রিকালচারাল ইনফরমেশন, মার্কেট এন্ড প্রাইস। কি বলেছে? আপনি এগ্রিকালচার সেক্টরের সাথে জড়িত, আপনি যত বেশি ডিজিটাল প্রযুক্তির সাথে কানেক্ট হতে পারবেন, আপনি মার্কেট সম্পর্কে জানতে পারবেন। ডিজিটাল প্রযুক্তির সাথে কানেক্ট হতে পারলে আপনি কিন্তু মার্কেটকে রিসার্চ করতে পারবেন। আপনি জানবেন মার্কেটে এই প্রোডাক্টের প্রাইস আসলে কত, আমাকে কেন কম দেওয়া হচ্ছে, আমি সেল করব না। এবং এখন কিন্তু আসেন, এখন কিন্তু 1-to-1 কমিউনিকেশন হচ্ছে, মানে একদম ডাইরেক্ট আপনার জমি থেকে ফসল কিনে নিয়ে যাচ্ছে, এরকম অনেক বিজনেস কিন্তু চালু হয়েছে। এই যে আপনাদের কিছুদিন আগে যেই পোস্টার প্রেজেন্টেশন হলো, সেখানে আপনাদের কোন একটা গ্রুপ যেন ছিল, টিম অল্টারনেটিভ মনে হয়, বা কোনো একটা টিম। ওদের একটা আইডিয়া ছিল এরকম যে ওরা একদম কৃষকের থেকে ডিরেক্টলি প্রোডাক্ট কিনে নিয়ে এসে আবার ডিরেক্ট সেল করবে। জমি থেকে ডিরেক্ট কিনে আনছে, কিনে এনে তারা কি করছে, ডিরেক্ট আবার ফাইনাল কাস্টমারের কাছে সেল করছে। মাঝখানের যে ইন্টারমিডিয়ারিজ গুলো, এগুলো আর লাগছে না। এরপরে দেখলাম যে আরেকটা জিনিস ওরা আইডিয়া দিয়েছে, এই যে কলা গাছ। আমাদের কিন্তু কলা গাছে কি হয়, একবার আপনি কলা হওয়ার পরে সেই গাছটা কিন্তু কেটে ফেলে, সেটাতে দ্বিতীয়বার কিন্তু আর কলাও হচ্ছে না, কিংবা সেটাকে আপনি আর কোনো কাজে লাগাতে পারছেন না। এখন এই যে কলা গাছগুলো আমরা কেটে ফেলি, অনেক কিন্তু আমাদের আবর্জনা স্তূপ হয়ে যায়, সেটা একসময় পচে যায়। হ্যাঁ, আপনি সেটা জমিতে সার হিসেবে ব্যবহার করতে পারেন, স্বাভাবিক, এটাকে পচিয়ে। কিন্তু আর কোনো কাজে কি আসছে না। তো ওদের একটা আইডিয়া ছিল এরকম যে এই কলা গাছের এই যে ফেলে দেওয়া অংশটা, এটা নিয়ে ওরা প্রসেসিং করে আপনার হচ্ছে কাগজ, তারপরে পাটের ব্যাগ, পাটের বিভিন্ন ধরনের জিনিস যেরকম হয়, ঠিক সেরকম ভাবে তারা ব্যাগ, ওয়ালমেট, এরকম টাইপের জিনিসপত্রগুলো প্রডিউস করবে এবং ওখান থেকে সুতাও আনবে, মানে ওটা থেকে সুতাও প্রডিউস করা নাকি সম্ভব। এটা ওদের একটা বিজনেস আইডিয়া ছিল, দেখলাম আইডিয়াটা খুব ভালো। সো আমরা যত নতুন প্রযুক্তি ব্যবহার করে আমাদের ওয়েস্টগুলোকে
মিনিমাইজ করতে পারবো বা এটাকে প্রোডাক্টিভ কোনো কাজে লাগাতে পারবো, কিংবা আমাদের যেই কাজগুলো সেগুলোকে আমরা টেকনোলজির মাধ্যমে কি করতে পারবো, টাইম কমিয়ে নিয়ে আসতে পারবো, কস্ট কমিয়ে নিয়ে আসতে পারবো, তত বেশি কি হবে আমাদের এগ্রিকালচারাল সেক্টর ডেভেলপ হবে। সুতরাং আশা করা যায় যে সামনে আমরা আরো অনেক নতুন প্রযুক্তি পাবো এবং ব্যবহার করতে পারবো। এখন আমাকে বলেন, পুরো স্লাইডের মধ্যে বুঝেন নাই এমন কি আছে যে ম্যাডাম বুঝতে পারিনি? আই থিংক আপনাদের এগ্রিকালচারাল এই চ্যাপ্টারটা মোটামুটি সহজ, ঠিক আছে? সো যাদের প্রেজেন্টেশন ছিল এটার উপরে তারা একটু হাত তোলেন তো। এবার আমাকে একটু বলেন যে আপনাদের এটা নিয়ে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা বা কোনো ধরনের কোনো জিজ্ঞাসা আছে কিনা। আমরা এখানে এটা ক্লোজ করব।